নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রেশমির কথাকলি চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজ আমি তোমাদের একটি গল্প পড়ে শোনাবো। গল্পের নাম যেদিন রব না আমি, লেখক শ্রী তপন আইন। হার্ট অ্যাটাকের পর পরিতোষ হালদারকে ঢাকুরিয়া ব্রিজের লাগোয়া একটা বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়েছিল। প্রথমে আইসিইউ, পরে অবস্থার উন্নতি ঘটায় 2 বেডের কক্ষে ওনাকে রাখা হয়। সেন্ট্রালি এসি, ঝকঝকে তকতকে। পরিতোষ দুগ্ধ ফেনলিভ শয্যায় শুয়ে শুয়ে ভাবছিল, না, ছেলে বৌমা তাকে ভালো জায়গাতেই চিকিৎসা করাচ্ছে। 24 ঘন্টা মনিটরিং চলছে। নার্স সিস্টারদের অহরহ আনাগোনা তো লেগেই আছে। ঘরটিও বেশ প্রশস্ত। ওপাশের বেডের রোগী সেদিনই তো বলছিলেন, আমার তো ছুটি হয়ে যাবে, আপনার কবে? পরিতোষ সামান্য কাত হয়ে বললেন, ছুটি? কোথা থেকে? হাসপাতাল থেকে? ওহো, আমি তো ভাবছিলাম এই পৃথিবী থেকে। সে কি মশাই, এখনই চলে যেতে চাইছেন কেন? চলে তো যেতেই হবে, তবে 78 বছর বয়সে আবার বাড়ি ফিরে গিয়ে ছেলে বৌমা গিন্নিকে জ্বালাতন করার কোনো মানে হয় না। জীবনে তো কত কিছুই দেখলাম। হা হা করে ভদ্রলোক হেসে উঠলেন, বললেন, তা বটে, তবে আমি কিন্তু 80 পার করে ফেলেছি, এখনো স্বাদ আহ্লাদ যায়নি। শুনুন মশাই, স্বাদ বলুন, আহ্লাদ বলুন কিংবা স্বপ্ন, এগুলোকে ধরে রাখতে হবে, তবেই দেখবেন বাঁচার তাগিদ বেড়ে যাবে। পরিতোষবাবু এবার হাসলেন, বললেন, আপনি নিশ্চয়ই ভালো চাকরি বাকরি করতেন, তাই না? তা বলতে পারেন, আমি একটা কোম্পানির মালিক, সেই জন্যেই স্বাদ আহ্লাদ, কামনা বাসনা, স্বপ্ন সব কিন্তু মানি রিলেটেড। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার দিন আর নেই। তা কেন? আপনার স্ত্রী, ছেলে বৌমা তো বেশ ভালোই। আপনার ছেলে বৌমা দুজনেই তো ভালো কাজ করেন, তাই তো? আর আপনি? ছেলে বৌমা দুজনেই আইটিতে সিনিয়র ম্যানেজার। খারাপ বলবো না, ভালোই ইনকাম করে। আমি মাছি মারা কেরানি ছিলাম, সরি, মাছি নয়, মশা মারা কেরানি। হাত নাড়লেন। ট্রলিতে করে ভদ্রলোককে নিয়ে যাওয়া হচ্ছে কেবিনের বাইরে। পরিতোষ হালদারের কেবিনে এখনো অন্য কোনো পেশেন্ট আসেনি। পুরো ঘরে তিনি একাই আছেন। ভিজিটিং আওয়ার্সে স্ত্রী রেনুবালা দেখতে এসে বললেন, কি গো, একা ঘরে তোমার ভয় করে না? হাসলেন পরিতোষ, তা একটু করে বই কি, তবে এখন যে মেয়েটি রাতে থাকে, পিউ, খুব ভালো মেয়ে জানো। এ ঘরের ওই কোণে টেবিলের কাছে বসে থাকে, যখন যা দরকার হাত বাড়িয়ে দিচ্ছে, ওষুধ বলো, জল বলো। পিউ বলে, ভয় পেও না দাদু, আমি আছি তো। রেনুবালা বললেন, আর 3-4 পরেই তোমার ছুটি, এখন তো ভালো আছো, শুধু কটা দিন একটু অবজারভেশনে থাকা। সান্ত্বনা দিয়ে চলে গেলেন রেনুবালা। রাতের নার্স পিউ 8টায় আসে। আজ এসেই তদারকিতে লেগে গেল। রাতের খাবার একটু পরেই আসবে। সুযোগ পেয়ে পরিতোষবাবু বললেন, ওহে পিউ কাহা, কাছে এসো, একটা কথা শুনে যাও। পিউয়ের মুখে সর্বদাই হাসি লেগে থাকে। বললে, দাদু, তুমি আমাকে পিউ কাহা বলে ডাকো তো, এখন আমার কলিগরাও আমাকে পিউ কাহা বলে ডাকে, বলে, বেশ সুন্দর নাম রে। বলো, কি বলছিলে? পরিতোষ
চারদিকে সতর্ক দৃষ্টি রেখে বলল, আমার বুকের ভিতরে একটা যন্ত্রণা হচ্ছে। সে কি? কোথায় দেখি, কোথায়? মনিটরে তো সব নর্মালি দেখাচ্ছে। হাসলেন পরিতোষ। বললেন, আরে দূর, এ ব্যথা হচ্ছে লেখালেখি করতে না পারার ব্যথা। সব লেখা এই বুকের ভিতরে বন্দি হয়ে আছে। কলমের ডগা দিয়ে তা না বেরোলে এ ব্যথা যাবার নয়। সে আবার কি কথা? তুমি গল্প টল্প লেখো শুনেছি, কিন্তু এখন তা কি করে হবে? শোন না, গোটা 6 সাদা কাগজের পাতা দিতে পারিস? আমি এইখানে বসেই একটা গল্প লিখে ফেলতে চাই। চোখ বড় বড় করে পিউ বলল, না না, তা হয় নাকি? কেউ দেখলে আমার চাকরিটাই যাবে। ওসব আমি পারবো না দাদু। 4টে দিন বাদে বাড়ি গিয়ে লিখো, কেমন? আরে পাগলি, শোন না, না লিখতে পারলে আমি এখানেই মারা যাব রে। তুই কি চাস আমি এখানেই মারা যাই? বল। চিচি, তা চাইবো কেন? পিউ উদ্বিগ্ন মুখে একটুক্ষণ চিন্তা করল। বলল, কিন্তু কেউ দেখে ফেললে? কে দেখবে? আমি তো বেশি রাতে লিখব। আজ শুরু করলে কাল শেষ হয়ে যাবে। কেউ এসে গেলে তুই ঝটপট বিছানার নিচে ঢুকিয়ে দিবি, বা ওই কোণের আলমারির তোর নিজস্ব ড্রয়ারের মধ্যে রেখে দিবি। কেউ যেন জানতে না পারে, বুঝলি? রাত 11টার পরে সিকিউরিটি সব চেক আপ করে চলে গেল। করিডোরের অপ্রয়োজনীয় আলো নিভে গেল। পিউ কতগুলো সাদা পাতা পরিতোষকে দিয়ে বলল, এ কটায় হবে? হাসলেন পরিতোষ। হবে হবে, খুব হবে। আমার ঝোলা ব্যাগটা তোর আলমারিতে রাখা আছে, ওর মধ্যে একটা কলম আছে, দে। পিউ দরজার কাছে দাঁড়িয়ে নজরদারি করছে। সাধারণত কেউ এই সময়টায় আসে না। অন্য কেবিনের নার্স কখনো কখনো গল্প করতে আসে, এই যা। পাশের কেবিনের নার্স মায়া এসে বলল, আয়, আমার ঘরে আয়, তোর দাদু তো খুব ভালো আছে, চিন্তা নেই। পিউ দরজাটা ভেজিয়ে চলে গেল, কিন্তু মন পড়ে রইল দাদুর ঘরে। একটু পরেই ঘরে ফিরে এসে দেখল দাদু দিব্যি লিখে যাচ্ছে। পিউ উঁকি দিয়ে দেখল, বলল, দাদু, এই বয়সেও তোমার হাতের লেখা কত সুন্দর, রবি ঠাকুরের মতো। পরিতোষবাবু মুচকি হাসলেন, কথা বললেন না। পিউ মাঝরাতে দেখল দাদুর মুখে এক আশ্চর্য জ্যোতি। আসলে মন ভালো হয়ে গেলে চোখে মুখে তার দ্যুতি ছিটকে বেরোয়। পিউ এবার তাড়া দিল, দাদু, নো মোর রাইটিং, শরীর খারাপ হবে, এবার শুয়ে পড়ো দেখি, আমি চাদরটা টেনে দিচ্ছি। কথা শুনলেন পরিতোষ হালদার, শুয়ে পড়লেন। এক সময়ে নিশ্চিন্তে ঘুমিয়েও পড়লেন। পরের দিন পিউ এসেই বলল, কি দাদু, শরীর ঠিক আছে তো? দেখো, না হলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। বিকেলের চা খেয়েছো? হ্যাঁ রে মা, খেয়েছি। আমি এখন দিব্যি ফার্স্ট ক্লাস। গল্পটাও প্রায় শেষ করে এনেছি, আজ রাতেই শেষ হয়ে যাবে। তারপর কি করবে? গল্পটা কোথাও পাঠাবে তো? পরিতোষবাবু বললেন, ওই ছাপা নিয়েই তো ঝামেলা। কোনো রেফারেন্স না থাকলে ভালো পত্রিকায় নতুনদের লেখা ছাপতেই চায় না, বুঝলি না? যুগটাই হচ্ছে ধাপ্পাবাজি আর ধরাধরির। পিউ বলল, আমার দাদা একটা কাগজে ফ্রিল্যান্সিং করে, তোমার নাম বলতেই কিন্তু চিনতে পারলো জানো। বলল, হালদার তো? কোনো নামী রবিবাসরীয়তে নাকি তোমার একটা গল্প ছাপা হয়েছিল, সেটা নিয়ে দারুণ হইচই হয়েছিল, তাই? কাত হয়ে শুয়ে হাসলেন। আর বলিস না, ওই গল্পের পরে কদিন পর পর যা টেলিফোন আসছিল যে বাড়ির সবাই তো রীতিমতো বিরক্ত। গিন্নি তো বটেই, ছেলে বৌমা পর্যন্ত বলেছিল, কী সব যে লেখেন বাবা, ফোনের যন্ত্রণায় ঘুমোনো পর্যন্ত যায় না। এরপর
বাড়ির ল্যান্ডফোনটা ছেড়েই তো দিলাম। দাদা বৌদিরা কেউ তোমার লেখা পড়ে না? মাসিমাও পড়ে না? আরে না না, ওদের এসব পড়ার সময় কোথায়? সবচাইতে বড় কথা, এসব পড়ে কি হবে, কি লাভ? যেমন ধর তুই পড়িস? পিউ মুখ বেঁকিয়ে বলল, ধুস, এই ডিউটি করে গল্প কবিতা পড়ার সময়ও নেই, ভালোও লাগে না। এই হলো গিয়ে আধুনিক ছেলে মেয়েদের কথা। দাদা বলছিল বিদ্যজন নামে যে পাক্ষিক পত্রিকাটা বেরোয়, ওতে লেখা পাঠাও, ওরা নাকি ভালো টাকা পয়সা দেয়। বিদ্যজন? ওরে বাবা, ওটা হলো এলিট শ্রেণীর কাগজ, ওখানে লেখা ছাপানো অত সহজ নয় রে। ওদের নিয়ম কানুন বড্ড কড়া। প্রথমে হাতে লিখে সেই লেখার ফটোকপি করে জমা দিতে হবে, মনোনীত হলে ওরা ছাপবে এবং ছাপার পরে সম্মান দক্ষিণা মানে টাকা দেবে। তখন ওই লেখার আসল পাণ্ডুলিপি জমা দিতে হবে, তবেই টাকা পাওয়া যাবে। তবে হ্যাঁ, ওরা গল্পের জন্য 5,000 টাকা আর কবিতার জন্য 1,000 টাকা দেয়। পিউ হেসে বলল, তাহলে ওখানেই পাঠাও, তোমার লেখা নিশ্চয়ই ছাপবে, তুমি দেখোই না। আরে না না, কতবার তো পাঠিয়েছি, ওসব আর ভাগ্যে নেই। এখন যাওয়ার সময় হয়ে গেছে, নতুন করে আর আশাও করি না। বাইরে জুতোর শব্দ শুনে পিউ তাড়াতাড়ি নিজেকে এবং দাদুকে ঠিক করে দিল। বড় ডাক্তারবাবু রাউন্ডে এসেছেন যে। পরিতোষবাবুকে দেখে বললেন, বাহ, চমৎকার আছেন, হার্টবিট নর্মাল, প্রেশার সুগার সব ওকে। আপনি কাল বাড়ি চলে যান, কেমন? তারপর সিস্টারের দিকে চেয়ে বললেন, আমি লিখে দিচ্ছি, ওনাকে কাল রিলিজের ব্যবস্থা করে দেবেন। ডাক্তারবাবু চলে গেলেন। পরিতোষ হালদার হেসে বললেন, যাক, বাঁচা গেল। তারপর পিউয়ের দিকে চেয়ে বললেন, তোকে কতগুলো কথা বলে যাই। আমার গল্পটা যদি আমি নিয়ে যেতে না পারি, তবে ওটা তোর কাছেই রেখে দিস, কাউকে বলার দরকার নেই। পিউ অবাক হয়ে বলে, তুমি তো কাল গল্পটা নিয়েই যেতে পারবে, তবে এসব কথা বলছো কেন? সে তো ঠিকই, কিন্তু যদি নিয়ে যেতে না পারি? আজও কি লিখবে নাকি? হ্যাঁ, আর একটু বাকি আছে, ঘন্টাখানেক মতো লাগবে। তা গল্পের কি নাম দিলে? যেদিন রব না আমি। পিউ বলে উঠল, এ আবার কেমন নাম? হাসি খুশির গল্প লিখতে পারো না? পরিতোষবাবু বললেন, আসলে কি জানিস, এই পৃথিবীর যেমন 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, আমাদের জীবনটাও তেমনই, 3 ভাগ দুঃখ 1 ভাগ সুখ। তাই দুঃখটাই যে বেশি আসে রে। অবাক হয়ে কথাগুলো গিলছিল পিউ। রাত 12:30টার সময় লেখা শেষ করে কাগজগুলো পিউকে দিয়ে পরিতোষবাবু বললেন, এখন তোর ব্যাগে রাখ, পরে চেয়ে নেব। দাদুকে ঠিকঠাক করে শুইয়ে দিতে দিতে পিউ বলে, কাল তোমাকে কে নিতে আসবে গো দাদু? কোজাগরী বৌদি? তুই আমার ছেলের বউয়ের নামও মনে রেখেছিস দেখছি, ওদের চিনলি কেমন করে? তোর সঙ্গে তো দেখা হওয়ার কথা নয়। হাসলো পিউ, কি যে বলো দাদু, তোমার ছেলে বৌমা ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে এলে তো রাত হয়ই। তখনই তো কতবার দেখা হয়েছে। বৌদির নাম যেমন সুন্দর, তেমনি হেব্বি স্মার্ট। দেখ কে আসে, সকলে মিলেও আসতে পারে। চোখ বুঝলেন পরিতোষ দাদু। ভোর রাতে আচমকা ম্যাসিভ হার্ট অ্যাটাক, মারা গেলেন পরিতোষ হালদার। মাস 6 বাদে স্বামীর পড়ে থাকা মোবাইলটা চার্জ দিয়ে সচল করলেন রেণুবালা। একদিন দুপুরবেলা ফোনে একটা কল এলো। আচ্ছা, আমি কি একটু পরিতোষ হালদারের সঙ্গে কথা বলতে পারি? গত কয়েকদিন ধরে ওনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না, কেবলই সুইচ অফ বলছে। আপনি কি ওনাকে একটু
হ্যাঁ, আমি ওর স্ত্রী বলছি। ও, নমস্কার ম্যাডাম, আমি বিদ্যজন পত্রিকার সম্পাদক অতুল সাহা। পরিতোষবাবুকে একটু দরকার ছিল। কিন্তু আমার স্বামী তো মাস 6 হলো মারা গিয়েছেন, তা ওনাকে কি দরকারে? বিস্মিত অতলবাবু বললেন, তাই নাকি? কিন্তু ওনার সম্মান দক্ষিণা 5,000 টাকাটা তাহলে কিভাবে দেব বলুন তো? রেণুবালা এবার অবাক হয়ে বললেন, কিসের টাকা? কি বলছেন, যদি একটু গুছিয়ে বলেন। আপনারা কি কিছুই জানেন না? উনি যে গল্প লিখতেন জানেন তো? কাগজে কোনো বিজ্ঞাপন দেখেননি? তৎক্ষণাৎ রেণুবালার মনে পড়ে গেল 2 দিন আগে খবরের কাগজে বিদ্যজন পত্রিকার একটা বিজ্ঞাপন ছিল। কাগজটা মাসে 2 বার প্রকাশিত হয়। গল্প, কবিতা, প্রবন্ধ এসব থাকে। বেশিরভাগ লেখকই বিদগ্ধ ও নামী। বিজ্ঞাপনটা এমন ছিল, এই সংখ্যায় প্রবীণ লেখক পরিতোষ হালদারের চমকপ্রদ গল্প পড়ুন ও পড়ান। বৌমা কোজাগরী দেখিয়েছিল তার ছেলেকে। ছেলে প্রিয়াংশু হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, আরে না না, অত বড় কাগজে বাবার লেখা ছাপবে? তাছাড়া বাবাই তো এখন নেই, ওটা অন্য কোনো পরিতোষ হালদার হবে। ব্যাপারটা ওখানেই চাপা পড়ে যায়। সম্পাদক অতুলবাবু তাড়া দিলেন, হ্যালো ম্যাডাম, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ আছি, বলুন আমাকে কি করতে হবে? বিশেষ কিছু না, পত্রিকার নিয়মানুসারে ওর গল্পটা যেদিন রব না আমি ওর হাতে লেখা অরিজিনাল পাণ্ডুলিপিটা আমাদের কাছে জমা দিলে আমরা ওর প্রাপ্য টাকাটা দিতে পারবো। একটু তাড়াতাড়ি করবেন, কারণ কাগজটার প্রকাশ ইতিমধ্যেই 2 দিন পেরিয়ে গেছে। সাধারণত কাগজ প্রকাশের দিনই আমরা লেখকদের প্রাপ্য টাকাটা মিটিয়ে দিই। কি বলবেন রেণুবালা বুঝতে পারছেন না। একটু চুপ থেকে বললেন, পাণ্ডুলিপিটা কোথায় আছে আমি ঠিক। আচ্ছা অতুলবাবু, উনি লেখাটা কবে জমা দিয়েছিলেন বলতে পারেন? কেন পারবো না, আমার হাতেই তো জমা দিয়েছিলেন। আমরা কপিটা চেয়ে নিই, পছন্দ হলে ছাপি, পরে আসলটা চাই। কপিটাকে জমা দেবার তারিখ আছে 26শে জুন সকাল 11টা। চমকে উঠলেন রেণুবালা, প্রায় চেঁচিয়েই বলে ফেললেন, তা কি করে হবে? 26শে জুন ভোর রাতে উনি মারা যান। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। হাসলেন অতুলবাবু, না ম্যাডাম, ভুল কি করে হবে? এই পত্রিকা চালিয়ে আমার মাথার চুল পেকে গেল। তাছাড়া সেদিন ওই সময় ওর সঙ্গে আমার কথাও হয়েছে। চা দিয়েছিলাম, উনি খাননি, বলেছিলেন এক্ষুনি ফিরে যেতে হবে, খুব তাড়াহুড়ো করছিলেন। যাক, দেখুন যদি পান, অন্যথায় টাকাটা তো দিতে পারবো না ম্যাডাম। সন্ধেবেলা ছেলে বৌমা ফিরে এলে রেণুবালা সবটা বললেন। কোজাগরী বলল, আমি বলেছিলাম না ওটা বাবারই লেখা। প্রিয়াংশুর এখনো বিস্ময়ে কাটেনি। কি করে হতে পারে এটা? যেদিন ভোরে বাবা মারা গেলেন সেদিনই বেলা 11টায় বিদ্যজন অফিসে। রেণুবালা বললেন, কিন্তু লেখাটা পাবো কোথায়? আমি তো সম্ভাব্য সব জায়গাতেই খুঁজে দেখলাম। কোজাগরী বলল, আগে গল্পটা দেখা দরকার। কাল সকালে বাজারে গিয়ে স্টল থেকে একটা বিদ্যজন নিয়ে এসো, গল্পটা আগে পড়ি। রেণুবালা বলল, বৌমা তুমি ঠিকই বলেছ, গল্পটা না পড়লে পাণ্ডুলিপিটা বোধহয়। ছেলে বলল, আরে ছাড়ো তো, 5,000 টাকার জন্য এত সব। তুমি কি গো, বাবার সম্মানটা বুঝবে না? বিদ্যজন কোন লেভেলের পত্রিকা তোমার আইডিয়া আছে? আমরা সাহিত্য টাহিত্য পড়ি না, তা বলে বাবা যে কত বড় লেখক হয়ে গিয়েছিলেন তার প্রাপ্য সম্মানটুকুও আমরা দেব না? প্রিয়াংশু রেগে গেল, যাও তো যাও, তুমি খুঁজে বের করো গিয়ে। রেণুবালা আড়ালে চোখের জল ফেললেন। মানুষটা তো জীবনে আর কিছুই চায়নি, ওই লেখালেখিতেই মগ্ন হয়ে থাকতেন। আমরা খোঁজও রাখতাম না।
অথচ এখন নানা জায়গা থেকে ফোন আসা শুরু হয়েছে। কয়েকটা ম্যাগাজিন থেকে পরিতোষ হালদারের গল্প চেয়ে অনুরোধও আসছে। আঁচলে চোখ মুছলেন রেণুবালা। বেঁচে থাকতে গল্প ছাপা হতো না বলে কতই না আক্ষেপ করতেন। এখন কত পত্রিকা নিজেদের থেকেই গল্প চাইছে। হায় রে! গল্পটা পড়ে তিনজনেই অভিভূত হয়ে গেল। রেণুবালা কাঁদতে লাগলেন। ছেলে প্রিয়াংশু পর্যন্ত বলতে বাধ্য হলো, বাবা যা লিখেছে না, একেবারে ফাটিয়ে দিয়েছে। কোজাগরী বলল, মূল লেখাটা খুঁজে পেতেই হবে। কোথায় খুঁজবে বৌমা? সবাই মিলে চিন্তা করতে বসে গেল। কোজাগরীর হাতে বিদ্যজন পত্রিকাটা। ও বারবার গল্পটা উল্টে পাল্টে দেখছে, পড়ছে। 4 পাতার গল্প। হঠাৎ মনে একটা নাম স্ট্রাইক করলো, পিউ কাহা। বাবা যাকে নাতনি বলে খুব ভালোবাসতো। হাসপাতালে দাদু নাতনির গল্প এটা। পিউ কাহা মানে পিউ, আর বাবার কাছে যে নার্স ডিউটি করত তার নামও তো পিউ। তাহলে তাহলে পিউ কি সব জানে? কোজাগরী হাসপাতালে ফোন করলো। বলল, সিস্টার পিউকে একটু পাওয়া যাবে? আপনি কে বলছেন? ও প্রান্তে গম্ভীর কণ্ঠস্বর। আমি ওর বান্ধবী বলছি। জাস্ট 2 মিনিট স্যার, প্লিজ। ফোন তুলে পিউ বলল, হ্যালো, পিউ বলছি। কোজাগরী একটু সতর্ক হয়ে বলল, আমি কোজাগরী বলছি, চিনতে পারছো? ওই পরিতোষ হালদার, দাদু ভর্তি ছিলেন। পিউ খুব খুশি হলো। ও বৌদি বলছো, বলো কি দরকার? কোজাগরী বলল, পিউ, আমার শ্বশুর মশাই যে গল্পটা তোমায় দিয়েছিল সেটা আমার এক্ষুনি চাই। দাদুর গল্প? মানে তুমি জানলে কেমন করে? বুদ্ধিমতী কোজাগরী বুঝতে পারল ওর ছোঁড়া ঢিল সঠিক জায়গায় লেগেছে। এবার দ্বিতীয় তীরটা ছুঁড়ল। শোনো পিউ, দাদু নিজে পত্রিকা সম্পাদকের কাছে বলে গিয়েছেন যে আসল লেখাটা পিউ কাহার কাছে আছে, বুঝলে? তাই জন্যেই বলছি। পিউ একটু নার্ভাস হয়ে পড়ল। নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু বৌদি, এই মুহূর্তে ওটা কোথায় আছে বা আদৌ আছে কি না আমাকে দেখতে হবে। দাদু মারা যাওয়ার আগে উনি বারণ করে গিয়েছিলেন ওটা যেন কাউকে না দিই, তাই দিইনি। কিন্তু আমি কোথায় যে রেখে... বেশ, কাল দিও। আমার মোবাইল নাম্বারটা লিখে নাও। তারপর পিউকে একটু তোল্লাই দিয়ে বলল, পড়েছো গল্পটা? গল্পে তোমাকে কি সুন্দরভাবে প্রজেক্ট করেছেন, পড়ে দেখো। পড়েছি বৌদি, পড়েছি, খুব কেঁদেওছি। ঠিক আছে, কাল ফোন করে জানাচ্ছি তোমাকে। পাণ্ডুলিপির আসলটা পিউয়ের কাছেই পাওয়া গেল। কোজাগরী ওটা উদ্ধার করে বিদ্যজনের সম্পাদককে বলল, আমি কি ওটা আপনাদের কাছে নিয়ে যাব? ব্যস্ত হয়ে অতুলবাবু বললেন, না না ম্যাডাম, আমি নিজে আপনাদের বাড়িতে যাচ্ছি। একেবারে সবার সামনে পরিতোষ হালদারের স্ত্রীর হাতে সম্মান দক্ষিণার চেকটা তুলে দেব, যেন আর কোনো ভৌতিক ব্যাপার না ঘটে। বেলা 4টে নাগাদ অতুলবাবুর গাড়ি এলো। রেণুবালা দেবীর আধার কার্ডের নকল নিলেন আর ভাউচারে সই করালেন। চেক দিয়ে হেসে বললেন, আমি দায়মুক্ত হলাম। রেণুবালা বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছেলে বৌমা ওয়ার্ক ফ্রম হোম করছিল, ওরাও সাক্ষী ছিল। যাবার সময় অতুল সাহা বললেন, কিন্তু গল্পটা কি করে পরিতোষবাবু সশরীরে আমাদের দপ্তরে পৌঁছে দিলেন সেটা এখনো রহস্যই থেকে গেল। কিন্তু যাগ্গে, ওনার যদি আরও কোনো লেখা থাকে দয়া করে আমাদের দপ্তরে পাঠিয়ে দেবেন প্লিজ। দিনের আলো নিভে এলো। বিদ্যজনে প্রকাশিত গল্পটা আবারও মন দিয়ে পড়লেন রেণুবালা। ছেলে ও বৌমা পাশেই বসেছিল। রেণুবালা বললেন, গল্পটা শেষ দিকটা ভালো করে পড়েছো বৌমা? মানুষটার বুকের মধ্যে বড় অভিমান ছিল গো। এই যে এখানটা পড়ছি, শোনো।
বুঝলি পিউকাহা, আমি যে লেখালেখি করি কেউ তো আমল দেয় না। তোদের প্রজন্মের ছেলেমেয়েরা কেউ গল্প, কবিতা, উপন্যাস পড়েও দেখে না। আমার স্ত্রী পর্যন্ত খোঁজ রাখলো না যে আমি কি লিখি। তাই তো শেষে লিখেছি একটা পুরনো দিনের গানের 4টে কলি। এসব গান তো কেউ শোনে না, তুই কেন, তোর বাবাও বোধহয় শোনেনি। দেখ, গানের কথাগুলো শুধু পড়। যেদিন রব না আমি, আসিব না কোনো ছলে, শূন্য সমাধি মোর, ছেয়ে দিও ফুল দলে। রেণুবালা বললেন, বৌমা, এ গানটা শোনা যাবে কি করে? প্রিয়াংশু বলল, ইউটিউব খুললেই তো সব গান শুনতে পাবে, এক্ষুনি শোনাচ্ছি, শুনবে এখন? কোজাগরী মোবাইলে গানের কলিটা টাইপ করতেই সতীনাথ মুখোপাধ্যায়ের ছবি এবং গানটা ভেসে এলো। সবাই মন দিয়ে শুনছে। গান শেষ হতেই বিদ্যজন পত্রিকার ওপর উপুড় হয়ে কান্নায় ভেঙে পড়লেন রেণুবালা। কোজাগরী শাশুড়ি মায়ের পিঠে হাত রেখে মৌন হয়ে বসে রইল। প্রিয়াংশু এই ঘটনার পর থেকে একেবারেই বদলে গেছে। স্তব্ধ হয়ে বসেছিল পাশেই, আর অপলক দৃষ্টিতে দেওয়ালে বাবার ছবিটার দিকে চেয়ে রইল। একসময় ফিসফিস করে শুধু বলল, ছেলে হয়েও তোমাকে আমি চিনতে পারিনি বাবা, আমাকে ক্ষমা করো। তোমার লেখালেখি, তোমার প্রতিভার দাম আমি দিতে পারিনি। আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।